বিসমিল্লাহির রহমানির রহিম। খলিফা আল আমিন এবং মামুন। আব্বাসী সাম্রাজ্যের ইতিহাসে যে সমস্ত শাসকদের খুব জ্ঞান বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে পরিচিত, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন আল মামুন এবং তারই ভাই আমিন। আজকে আমরা আল আমিনের শাসনকাল, আব্বাসী সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়করণে তার অবদান এবং কিভাবে তিনি সাম্রাজ্য পরিচালনা করতেন, তার যে ভূমিকা, তার যে পলিসি প্ল্যান, সেগুলো আমরা আজকে জানবো এবং এক্সাম ভিউ অনুপাতে। চলো শুরু করে। তাহলে আমিন এবং আল মামুন 194 হিজরি থেকে নিয়ে 198 হিজরি বা 809 থেকে নিয়ে 809 থেকে নিয়ে 813, এটা মনে রাখতে হবে। তাহলে খলিফা আল আমিন সিংহাসনে বসেছিলেন 809 এবং শেষ হয় তার এই শাসন ক্ষমতা 813। মাত্র 4 বছরের এই রাজত্ব, এটা মনে রাখতে হবে। উত্তরাধিকারী মনোনয়নে খলিফা হারুনের সিদ্ধান্ত, এটা পয়েন্ট। দেখি, হারুন আর রশিদের 12 জন পুত্র সন্তান ছিল, তো এটা একটা প্রশ্নের জায়গা। হারুন রশিদের কয়জন সন্তান ছিল? 12 জন। তাদের মধ্যে মোহাম্মদ আল আমিন ছিলেন তার বিবাহিতা স্ত্রীর অর্থাৎ চাচাতো বোন, মানে হারুন রশিদ নিজ চাচাতো বোনকে বিবাহ করেছিলেন, যার নাম জুবাইদা। তো হারুন রশিদের বিবাহিত স্ত্রী এই জুবাইদার সন্তান কে ছিলেন? আল আমিন। পুরো নাম কি? মোহাম্মদ। মনে রাখতে হবে, মোহাম্মদ আল আমিন উপাধি নিয়ে 809 সালে সিংহাসনে বসেছিলেন। ইনার মায়ের নাম কি? জুবাইদা। বাবার নাম কি? হারুন রশিদ। এই জুবাইদা হারুন রশিদের কে ছিল? হারুন রশিদের চাচাতো বোন, অর্থাৎ তার নিজের স্ত্রী। এবং বাকি সবাই কৃতদাসী উপপত্নীদের সন্তান। মানে হারুন রশিদের একমাত্র বিবাহিত স্ত্রী, যাকে আমরা ভালো করে বুঝি চিনি, আমাদের সমাজে যে বিবাহিত রীতিনীতি, ওই অনুপাতে একমাত্র স্ত্রী ছিল যার নাম জুবাইদা। তাহলে ওই একমাত্র বিবাহিতা স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আল আমিন মুহাম্মদ। বাকি 11 জন যে পুত্র ছিল, এরা কিন্তু সবাই কৃতদাসী উপপত্নী। কৃতদাস পত্নী, বিবাহিত উপপত্নী বলতে আহ, মানে ছাড়ন পাড়ন হওয়া, তালাক প্রাপ্ত, এই ধরনের আরো। এক কথায় মেন যে বিবাহিত স্ত্রী জুবাইদা, ইনারই সন্তান ছিলেন মোহাম্মদ আল আমিন। বাকি সবাই কৃতদাসী সন্তানের ছিলেন। বাস এতটুকু তোমরা মনে রাখবে। এটা পরীক্ষায় এসেছিল যে হারুন রশিদের কোন পুত্র একমাত্র তার বিবাহিত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিল। তো ওনার নাম আল আমিন, পুরো নাম মুহাম্মদ। অন্যান্য স্বৈরাচারী শাসকের ন্যায় হারুন বিভিন্ন বংশধরদের মধ্যে উত্তরাধিকারের প্রশ্ন নিয়ে ভবিষ্যতে যাতে কোনো রকম গন্ডগোল না হয়, এমন ভাবে উত্তরাধিকারী মনোনীত করতে চাইলেন। আমরা দেখে আসছি শাসকের শুরু থেকেই এই উত্তরাধিকারী অর্থাৎ পরবর্তী কে শাসক হবে, এটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় গন্ডগোল। তা হারুন রশিদ চাইলেন যে এই কাজটাকে সুন্দর করে করতে হবে, যেন পরবর্তীতে কোন রকম ঝামেলা না জড়ায়। ঠিক আছে, তিনি তার পুত্রদের মধ্যে 4 জনকে পরপর উত্তরাধিকারী মনোনীত করলেন। তাহলে কয়জন পুত্রকে মনোনীত করলেন পরপর? 4 জনকে। তার দ্বিতীয় পুত্র আল আমিন সম্ভ্রান্ত মায়ের গর্ভজাত বলে তিনি তাকে প্রথম মনোনয়ন দান করলেন। তো মনে রাখতে হবে, 4 জন সন্তানকে যে তিনি পরপর উত্তরাধিকারী মনোনীত করেছিলেন, তো প্রথম কোন পুত্রকে ছিল? তো আল আমিন, যেহেতু এটা তার নিজের স্ত্রীর গর্ভে। পারসিক ক্রীতদাসীর গর্ভজাত সন্তান প্রথম পুত্র আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় উত্তরাধিকারী মনোনীত করলেন। এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আল মামুনের মা কেমন ছিল? তাহলে আল মামুন পারসিক ছিল, পারস্য। ঠিক আছে, ক্রীতদাসী, ইরানের এক ক্রীতদাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এটাও হারুন রশিদের কি ছিল? স্ত্রী ছিল, কিন্তু ওই জুবাইদার মতো না। তাহলে এই পারসিক ক্রীতদাসীর প্রথম সন্তান, যার নাম আব্দুল্লাহ, টাইটেল আল মামুন,
তিনাকে হারুন রশিদ দ্বিতীয় উত্তরাধিকারী করে গেলেন, দ্বিতীয় খলিফা রূপে মনোনয়ন করলেন। তাহলে মনে রাখতে হবে তার একমাত্র স্ত্রী জুবাইদা, এর গর্ভে একমাত্র সন্তান আল আমিন, যার ভালো নাম মোহাম্মদ, তাকে প্রথম উত্তরাধিকারী করলেন। পরবর্তী তার পারসিক কৃতদাসী সন্তান যার নাম আব্দুল্লাহ, টাইটেল আল মামুন, তাকে দ্বিতীয় উত্তরাধিকারী মনোনীত করলেন। এইটুক তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো, আল কাসিম আল মুতাসিমকে তৃতীয় এবং আবু ইসাক মোহাম্মদ মুতাসিমকে চতুর্থ খলিফা চতুর্থ উত্তরাধিকারী মনোনীত করা হলো। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। এখানে 4 জন সন্তানকে পরপর উত্তরাধিকারী মনোনীত করলেন। এই 4 জন সন্তানের প্রথম আল আমিন, পরের জন মামুন, তৃতীয় জন কাসিম আল মুতাসিম, চতুর্থ জন আবু ইসাক মোহাম্মদ মুতাসিম। এই 4 জন নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটাও ঠিক হয় যে আল আমিন বাগদাদে খলিফা হবেন, আল মামুন খোরাসানের শাসনকর্তা হবেন। অর্থাৎ বাগদাদ বর্তমান আব্বাসী সাম্রাজ্যের রাজধানী, আর খোরাসান ইরানের একটা ভালো জায়গা। খোরাসান, এখনো খোরাসান খুব সুন্দর, এখন তো ভাগ টাগ হয়ে গেছে, আগে ইরানে ছিল ওই সময়তে তৎকালীন। তাহলে কথা হলো কি, যে আল আমিন হবে বাগদাদের খলিফা, মামুন হবেন কোথাকার খলিফা? খোরাসানের শাসনকর্তা। এটাও কিন্তু প্রশ্নে এসেছে, অতএব এটা আন্ডারলাইন করতে হবে। ঘনিষ্ঠ ভ্রাতার আনুগত্য স্বীকার করে চলবেন। অর্থাৎ কনিষ্ঠ ভ্রাতার, কনিষ্ঠ ভ্রাতার অর্থাৎ এই যে দুই ভাই আমিন এবং মামুন, এখানে বলা হলো যে কনিষ্ঠ ভ্রাতার আনুগত্য স্বীকার করে চলবেন। অনুরূপ ভাবে কাসিম আল মুতাসিমকে আউসিম প্রদেশের শাসনকর্তা দায়িত্ব দেওয়া হলো। যে এরপরে কাসিম আল মুতাসিমকে কোথাকার দায়িত্ব দেওয়া হলো? আউসিম প্রদেশ, ওই সেই সময় একটা জায়গা, এখন এইসব খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? তখন এগুলো ছিল, এখন সব নাম টাম পাল্টে অনেক কিছু হয়ে গেছে, এগুলো ম্যাপও খুঁজে পাওয়া যাবে না, পুরোনো ম্যাপ পাওয়া যাবে। তাহলে কাসিম আল মুতাসিমকে আউসিম প্রদেশের শাসনকর্তার দায়িত্ব দেওয়া হলো। তার এই ব্যবস্থা যাতে সঠিকভাবে প্রতিপালিত হয় সেই জন্য খলিফা হারুন আমিন ও মামুনকে পবিত্র ভূমি মক্কাতে নিয়ে গিয়ে একটি চুক্তিপত্র সম্পাদন করে এটা কাবা গৃহে রেখে আসলেন। আসলে খলিফা হারুন রশিদ ভেবেছিলেন এরা দুই ভাই পরবর্তীতে ঝামেলা করতে পারে, কারণ এরা তো সব সৎ ভাই হয়ে গেল। আমিন এবং মামুন তো নিজ এক মায়ের সন্তান নন। আমিন হলো নিজ স্ত্রী জুবাইদার সন্তান, অর্থাৎ অরিজিনাল মা। আর মামুন তো হলো কৃতদাসী। তাহলে দুজন আপোষিত সৎ ভাই, এই সৎ ভাই পরবর্তীতে ঝামেলা করতে পারে, এটা হয়তো হারুন রশিদের মনে হয়েছিল। এই জন্য খলিফা হারুন রশিদ এটা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাই দুই ভাইকে মক্কা নিয়ে চলে গেলেন এবং একটা চুক্তিপত্র, একটা সিগনেচার করিয়ে সেটা কাবা গৃহে রেখে আসলেন, যেন পরবর্তীতে ঝামেলা না হয় আর ঠিকঠাক ভাবে যেন শাসন কার্য পরিচালনা করা যায়, এই কারণে। ঠিক আছে। আমিনের খেলাফত লাভ। খলিফা হারুনের মৃত্যুর পর তার নির্দেশ মতোই আল আমিন বাগদাদের সিংহাসন আরোহণ করলেন। আল মামুন খোরাসানের প্রকৃত শাসক হয়ে বসলেন। মামুন তার কনিষ্ঠ ভ্রাতা আমিনের আনুগত্য গ্রহণ করলেন। কাসিম ও আউসিমে শাসন কার্য পরিচালনা করতে লাগলেন। কিনিসিরিন তার রাজধানী হলো। তাহলে এই কিনিসিরিন তার রাজধানী হলো, এটা মনে রাখতে হবে। অর্থাৎ কাসিম আওয়াসিমের শাসন কার্য পরিচালনা করলেন। এই কিনিসিরিন কোথাকার রাজধানী? এই আউসিমের রাজধানী, আউসিন প্রদেশের রাজধানী। প্রথম দিকে ভ্রাতৃদ্বয়ের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ছিল, সই হার্দ্যপূর্ণ ছিল, কিন্তু পরে এই সম্পর্কে অবনতি ঘটে এবং এটা গৃহযুদ্ধে পরিণত হয়। তাহলে এখানে 4 ভাইকে 4টি জায়গায় খলিফা হারুন রশিদ নিয়োগ দিলেন যে তোমরা এই এই জায়গাতে আমার মৃত্যুর পর শাসন পরিচালিত করবে। কিন্তু হারুন রশিদের মৃত্যুর পর কিছুদিন থাকলো এই ভালো অবস্থা, কিন্তু পরবর্তীতে সব ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হবে। এবার আমিন এবং মামুনের মধ্যে আপোসের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, অর্থাৎ একে অপরকে কেউ মানবে না। কিন্তু হারুন রশিদ তো তাদেরকে তো মানার জন্য একটা ওই চুক্তিপত্র সিগনেচার করে নিয়েছিলেন, যেটা কাবা শরীফে ঝোলানো ছিল। তাহলে এই ভূমিকা পয়েন্টে মনে রাখতে হবে আমাদের, খলিফা আল আমিন এবং আল মামুন উভয়ে হারুন রশিদের সন্তান ছিল। খলিফা আমিন ছিল হারুন রশিদের একমাত্র বিবাহিত স্ত্রী। সমাজ রেওয়াজ অনুপাতে তার নাম জুবাইদা, ওই জুবাইদার গর্ভের সন্তান আল আমিন। আর মামুন ছিল
পারসিক কৃতদাসীর সন্তান, অর্থাৎ আমিন মামুন পরস্পর সৎ ভাই, আপন ভাই না। এই দুজনকেই খলিফা হারুন রশিদ আমিনকে বাগদাদের শাসক, মামুনকে খোরাসানের শাসক হিসাবে উত্তরাধিকারী মনোনীত করলেন, এবং সেটা তার মৃত্যুর পর কিছুদিন পর্যন্ত কায়েম হলো। কিন্তু কিন্তু পরবর্তীতে গিয়ে এদের মধ্যে একটা ঝামেলা পাকিয়ে গেল। এখন আমরা দেখব সেই ঝামেলাটা। আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ। তোমরা এই গল্পটা বুঝতে পারছো? এখন আমরা পড়ব আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার বিটুইন আমিন এন্ড মামুন। আল আমিনের শাসনকাল কত সাল থেকে কত, এটা একটা প্রশ্নের জায়গা এবং প্রশ্ন আসবে। কত? 809 থেকে নিয়ে 813, মাত্র 4 বছরের শাসন ক্ষমতা গৃহযুদ্ধেই অতিবাহিত হয়ে যায়। তাহলে আমিনের যে শাসনকাল 4 বছর, এই 4 বছর কিন্তু ভাই মামুনের সাথে যুদ্ধ করতে করতে কেটে যায়। আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ এই রাজত্বকালকে কুলুষিত করে। মানে আব্বাসী যুগের এই যে রাজত্ব এত সুন্দরপূর্ণ, যা তার পিতা কায়েম করে গেছিল, এটাকে পুরো কুলুষিত করে তুললো, এটাকে পুরো কালো করে দিল, মানে এর বদনাম করে বসলো। এটা আব্বাসীয় খিলাফতের উপর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি করে। মানে এই ফার্স্ট টাইম সাম্রাজ্য যা শুরু শুরু, এর মধ্যে গৃহযুদ্ধ, এটা তো একটা খারাপ দিক। এই গৃহযুদ্ধের অনেকগুলো কারণও ছিল। এখন একটা একটা করে গৃহযুদ্ধের কারণ দেখা যাক। গৃহযুদ্ধের কারণ: চরিত্রগত পার্থক্য। একটু আগেই বললাম আমিন হচ্ছেন জোবাইদার গর্ভে সন্তান, আর মামুন হচ্ছে ওই ইরানি পারসিক কৃতদাস। তার মানে একজন আরাবিয়ান, আমিন আরাবিয়ান, মামুন হচ্ছে পারসিক। তাহলে ওই চরিত্রগত দিক দিয়ে, বংশগত দিক দিয়ে, পরিবেশগত দিক দিয়েও তো আলাদা হবে। ভারতের মানুষ বাংলাদেশের মানুষ থেকে আলাদা, এ দেশ ও দেশ থেকে আলাদা, এরকম চরিত্রগত পার্থক্য। আমিন ও মামুন এই দুই ভাইয়ের মধ্যে চরিত্রগত পার্থক্য ছিল। উভয়েই সে যুগের বিজ্ঞান, ধর্ম, কলাবিদ্যায় শিক্ষালাভ করেন। ঠিক আছে, সকলেই শিক্ষিত। আমিন তার মাতা জোবাইদা ও মাতুল ঈসার তত্ত্বাবধানে শিক্ষালাভ করেন। তাহলে আমিন, তার মায়ের নাম কি জোবাইদা, তার শিক্ষকের নাম কি ঈসা, এটা মনে রাখতে হবে। কি? ঈসা। মাতুল বলতে ওই খেলার সাথে, ঠিক আছে। কিন্তু মামুনের মাতা শৈশবে মারা যাওয়ায় তার শিক্ষার ভার উজির জাফর বিন ইয়াহিয়া বারমাকির উপর ন্যস্ত হয়। মনে রাখতে হবে, মামুনের মায়ের নামটা পাওয়া মুশকিল। মামুনের মা একজন কৃতদাসী ছিল, ইরানের ছিল। তো উনার মা মারা গেলে এর শিক্ষার ভার নিয়ে নেন উজির জাফর বিন ইয়াহিয়া। উজির জাফর বিন ইয়াহিয়া, এটা তো তোমরা আন্ডারলাইন করে নাও। উভয় ভ্রাতাই ভালো পরিবেশে বিদ্যা শিক্ষা লাভ করলেও মামুন সকল বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমিন ও মামুনের মা তো মারা গেল, কিন্তু মা মারা গেলেও মামুন কিন্তু আমিনের তুলনায় সকল বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন। সব বিষয়ে মানে জ্ঞান অর্জন করেন, সব বিষয়ে সে পারদর্শী হয়ে ওঠে। ব্যুৎপত্তি বলতে একদম প্রত্যেকটা বিষয়ে মাহির হয়ে যাওয়া। এ সম্বন্ধে আমির আলী বলেন, মামুনের গ্রহণেচ্ছন্ন মন সে শিক্ষাকে আয়ত্ত করে মর্মে স্থান দিয়েছিল। অর্থাৎ মানে গ্রহণিচ্ছন্ন বলতে কি, যে কোনো জিনিসকে গ্রহণ করার যে ইচ্ছা, এটাই কিন্তু মামুনকে শিক্ষাকে পূর্ণভাবে আয়ত্ত করতে সহযোগিতা করেছিল। অন্যদিকে আমিন চঞ্চল, ছটপটে টাইপসের, আমোদ প্রিয়, গান বাজনা এসব, প্রেম ভালোবাসা এগুলো। বাহ্যিক চাকচিক্য ব্যতীত, মানে বাহ্যিক দিক থেকে খুব সুন্দর হলেও প্রকৃত জ্ঞান অর্জন কিন্তু আমিন করতে পারেনি। আমিন ছিলেন দুর্বল, আরামপ্রিয় এবং অলস। আর মামুন ছিলেন শান্ত, নিষ্কুলুষ। নিষ্কলুষ মানে কি বলবো, পতু পবিত্র, যাতে যার গায়ে কোনো দাগ নেই, অপবিত্র, যার গায়ে কোনো দাগ নেই। আর কি, প্রতিভাবান এবং বুদ্ধিমান। প্রশাসনিক ক্ষেত্রে আমিন অপেক্ষা মামুন অধিক অভিজ্ঞ এবং দক্ষ ছিলেন। এই চরিত্রগত পার্থক্য গৃহযুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই জায়গাতে আমি তোমাদের একটা কথা বলি। হারুন রশিদের একমাত্র স্ত্রীর গর্ভের সন্তান আমিন, আর তার কৃতদাসী স্ত্রীর গর্ভের সন্তান মামুন। আমরা এখানে দেখতে পাচ্ছি চরিত্রগত দিক দিয়ে আমিনের তুলনায় মামুন ভালো। আমিন তো প্রেম ভালোবাসা, আর তারপরে তোমার এই আমোদ প্রমোদ এগুলো বেশি পছন্দ। মামুন তো এই দিক থেকে সম্পূর্ণ ভালো। আমিনের ধর্মের
প্রতি মনোযোগ তেমন ছিল না, কিন্তু মামুন একজন ধার্মিক ছিল। তাহলে হারুন রশিদ কেন মামুনকেই প্রথম খলিফা নির্বাচিত করলেন না? এর কারণ, মামুন ছিলেন কৃতদাসী স্ত্রীর গর্ভের সন্তান, আর আমিন হলো নিজ স্ত্রী বিবাহিত স্ত্রীর গর্ভের সন্তান। অতএব এই দিক দিয়ে অটোমেটিক্যালি আমিন এগিয়ে থাকছে। এবার যখন আমিন রাজত্ব করতে থাকলো, রাষ্ট্রের জনগণ আমিনের এই শাসনে সন্তুষ্ট না, কারণ সে প্রজাদের প্রতি কোনো খেয়াল রাখে না। বিদেশ শত্রুদের মোকাবিলা করার প্রতি তার কোনো গুরুত্ব নেই, ভ্রুক্ষেপ নেই। এইভাবে দিন দিন প্রজারা আমিনের শাসনে অতিষ্ঠ হয়ে আসছিল। এবং মামুন একদিকে ভালো, ওদিকে মামুন খোরাসানে সুন্দরভাবে শাসন কার্য পরিচালনা করছেন, জনগণ শান্তিতে আছে। স্বাভাবিকভাবেই জনগণ লোভী হয়ে গেল যে আমিনকে রিপ্লেস করে যদি মামুনকে আনা যায়, আর কথা হয়েছে মামুন হবে পরবর্তী খলিফা, ঠিক আছে, বাগদাদের। এখন না হয় খোরাসানে আছে, তাহলে এখন নিয়ে যাওয়া হোক। তো এই যে মানুষের ভিতরে একটা পার্থক্য দেখা দেয়, এই চরিত্রগত কারণ তাদের দুই ভাইয়ের মধ্যে যুদ্ধের একটা মূল কারণ। বুঝতে পেরেছ আশা করি। আরব পারস্য দ্বন্দ্ব, আগেই বললাম বিভিন্ন পাড়া ভিত্তিক ঝামেলা লেগে যায়। এই পাড়ার ছেলে ওই পাড়ার থেকে কালচার আলাদা, ওই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। আমিন হলেন সম্পূর্ণ আরাবিয়ান, হারুন রশিদ আরবে বড় হওয়া, জুবাইদা আরাবিয়ান, তো প্রপার আরাবিয়ান একজন ব্যক্তি আমিন। অতএব আরাবিয়ানদের যে কালচার, যে খাওয়া দাওয়া, যে রীতিনীতি, এগুলো তার। মামুন হলো পারসিক ইরানিয়ান, ইরানিয়ানদের খাওয়া দাওয়া চালচলন সম্পূর্ণ আলাদা, ওদের কালচার আলাদা, ওরা মানুষ, ওদের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা, ওতে ভাবনার সাথে মিলবে না, তাই তো? সেটাই আরব পারস্য দ্বন্দ্ব। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর আরব ও পারসিকদের মধ্যে প্রভাব ও প্রাধান্য নিয়ে প্রবল দ্বন্দ্ব এবং প্রতিযোগিতা শুরু হয়। মানে এদের ভিতরে যুদ্ধ না হলেও আগে থেকেই কিছু মানুষ আরবদেরকে খারাপ ভাবতো, নিজেদেরকে ভালো মনে করতো। অর্থাৎ আরবরা পারস্যদের দেখতে পারতো না, পারস্যরাও আরবদের দেখতে পারতো না। কিন্তু খেয়াল করো, আবুল আব্বাস সাফার সময়, আবু জাফর আল মানসুরের সময়তে আরব এবং পারস্য উভয় মিলেই লড়াই করেই কিন্তু আব্বাসী সাম্রাজ্য গড়ে উঠেছিল। কিন্তু সময়ের সাথে সাথে, টাইম অতিবাহিত হওয়ার সাথে সাথে সবকিছু পাল্টে যায়। এখানেও পাল্টে গেল। আগে থেকেই আরব পারস্য এদের ভিতরে একটা এই জাতিগত দ্বন্দ্ব চলছিল। আর ঘটনাচক্রে আমিন ও মামুনের ভিতরেও বেসিক যে পার্থক্য, আমিন হচ্ছেন আরাবিয়ান, মামুন হচ্ছেন পারসিক। অতএব এই দুজনের ভিতরে একটা সমস্যা। তো মানুষ এখানেও কিন্তু দুই দলে বিভক্ত হয়ে গেল। পারসিকরা মামুনের পক্ষ নিয়ে নিল, আরাবিয়ানরা আমিনের পক্ষ নিল। এভাবেও কিন্তু একটা দলে বিভক্ত হয়ে গেল। তাহলে প্রতিযোগিতা শুরু হয় এবং এটা এ রাজত্বকালের প্রকট রূপ ধারণ করে, মানে বিরাট বড় রূপ হয়ে যায়। আমিন মাতার দিক থেকে খাঁটি আরব ছিলেন, সেই জন্য তিনি গর্ববোধ করতেন। অপরদিকে মামুনের মাতা সারাজিল, এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, মিনিং করে নাও, এখানে মায়ের নামটা চলে আসলো, ঠিক আছে। আমিনের মায়ের নাম জুবাইদা, বংশের দিক দিয়ে কি আরব, গর্ব করতেন। অপরদিকে মামুনের মা, যার নাম সারা জিল, এটা মনে রাখতে হবে, ছিলেন একজন পারসিক মহিলা। মামুনের ধমনীতে পারসিক রক্ত প্রবাহিত হওয়ায় তিনি পারস্যবাসীদের সমর্থন এবং সহযোগিতা লাভে সমর্থ হন। যেহেতু উনি পারসিক, তাই পারস্যের যত মানুষ সকলেই মামুনের পক্ষে মত পেশ করে এবং মামুনকে সহযোগিতা করে। ঝামেলা এখনো শুরু হয়নি, কিন্তু মামুনের পক্ষ নিতে শুরু করে। আমরা বিভিন্ন জায়গা গেলে, যেমন আমি বিহারে যাচ্ছিলাম, একজন মালদার একটা ছেলেকে পেয়ে গিয়েছে, বাঙালি। তা আমার মনে হয়েছে যেন ও আমার নিজের ভাই, অথচ ওর সাথে আমার কোনো লিঙ্ক নেই। সাময়িক একটা ট্রেনের যাত্রী, ও বাঙালি আমি বাঙালি, তো মনে হচ্ছে এত মেল, এরকম একটা ব্যাপার। তো ওই হিসাবেই মামুন ছিল পারসিক, আমিন ছিল আরাবিয়ান, আপসের মধ্যে একটা ঝামেলা তো হবেই। এটাই আমিনের রাজত্বকালে আব্বাসী সাম্রাজ্য আরব বনাম পারস্য এই দুটি প্রতিদ্বন্দ্বী শিবিরে পরিণত হয়। অধ্যাপক পিকে হেট্রি বলেন, এ ভ্রাতৃদ্বন্দ্ব পরিশেষে নবদীক্ষিত মুসলমানদের, বিশেষ করে জাতীয়তাবোধ কৃষ্টি সম্পন্ন পারস্যবাসীদের সাথে
আব্বাসীয় মুসলমানদের সংঘাত অনিবার্য করে তোলে। মানে যারা নবদীক্ষিত নতুন মুসলমান হয়েছে আর আগে থেকে যারা মুসলমান হয়েছে এদের ভিতরে একটা ঝামেলা শুরু হয়ে যায়, এই জাতিগত দ্বন্দ্বটা। তাহলে দুটো দ্বন্দ্ব আমরা পেলাম, এক আপসের ভিতরে কি চরিত্রগত পার্থক্য, দুই কি দ্বিতীয় হলো আরব পারস্য দ্বন্দ্ব। এবার আমরা দেখব তৃতীয় কারণটা কি আপসের মধ্যে ঝামেলার। তৃতীয় কারণ হলো ফাজালের চক্রান্ত। মৃত্যুর পূর্বে হারুন আর রশিদ নিজেই বিদ্রোহ দমনের জন্য খোরাসানে সৈন্য পরিচালনা করেছিলেন। আসলে আমাদের পড়তে হতো হারুন রশিদের জীবনীটা, হারুন রশিদের জীবনীটা পড়াই হয়নি। তাহলে তুমি এই ফাজালকে ভালো করে বুঝতে পারতে। যাই হোক, ওটা আমরা নেক্সট দিন পড়ে নেব। আমার মনে ছিল না, আমি হয়তো ভাবছিলাম হারুন রশিদকে আমি পড়িয়ে দিয়েছি, কিন্তু হারুন রশিদকে পড়ানো হয়নি। তাহলে এই দুজন ভাইকে আরো ভালো করে বুঝতে পারতে তোমরা। যাই হোক, ওটা পড়ালে অবশ্যই বুঝে নিবা, সমস্যা নেই। ফাজালের চক্রান্ত। মৃত্যুর পূর্বে হারুন রশিদ নিজেই বিদ্রোহ দমনের জন্য খোরাসানে সৈন্য পরিচালনা করেছিলেন। এই সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যে সৈন্য ও টাকা পয়সা সাথে নিয়ে গিয়েছিলেন তা পূর্ব প্রদেশগুলোর রক্ষা ব্যবস্থা দৃঢ় করার উদ্দেশ্যে মামুনের নামে উইল করে দেন, মামুনের নামে করে দিয়েছিল। মানে খলিফা হারুন রশিদ খোরাসান, যে বর্তমানে আমিন এ মামুন যেখানে শাসন পরিচালনা করছেন, সেখানে একটা বিদ্রোহ দমনের জন্য গিয়েছিল। তো ওই সময় তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, ফলে যুদ্ধ করতে পারেননি, কিন্তু টাকা পয়সা তো নিয়ে গিয়েছিলেন, খাদ্য তো সামগ্রী তো নিয়ে গিয়েছিল। সেই টাকাগুলি কিন্তু তিনি, যেহেতু পারস্যে আছেন আর মামুনের মাতাও পারস্যবাসী, মামুনও একজন পারস্য, এই জন্য মামুনের নামই ওটা একদম রেজিস্ট্রি করে দেন, উইল করে দেন। ঠিক আছে, উইল করে দেওয়া হয়। উইল করে দেওয়ার পর পিতার সাথে স্বাক্ষরিত চুক্তি মেনে চলার ইচ্ছা আমিনের, আচ্ছা উইল করে দেওয়া হলো, পিতার সাথে স্বাক্ষরিত চুক্তি মেনে চলার ইচ্ছা আমিনের ছিল না, কিন্তু আমিনের এই জায়গাতে একটা রাগ ছিল যে ওই টাকা পয়সা মামুনকে কেন একা দেবে, আমি নিজের, আমার নিজের পিতা, নিজ আমি, ও তো আমার সৎ ভাই, ওকে কেন দেবে, একটা রাগ ছিল, একটা হিংসা ছিল সম্পদের বিষয়। তাই তিনি পিতার মৃত্যুর পর প্রাক্তন খলিফার উজির ফজল বিন রাবির সহযোগিতায় খোরাসানের সৈন্যবাহিনী বাগদাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করলেন। অর্থাৎ ওই যে বাবা মামুনকে অনেক কিছু দিয়েছিল, এই উজির, ওই সময়তে উজির কে ছিলেন ফজল বিন রাবি, উনার সহযোগিতায় মামুন আমিন মামুনের ওখান থেকে অর্থাৎ খোরাসান থেকে সৈন্যবাহিনী বাগদাদে নিয়ে চলে আসলেন উনার নিজের কাছে। ফজল ব্যক্তিগত স্বার্থের জন্য উৎকোচ ও 2 বছরের অগ্রিম বেতন প্রদান করে সৈন্যবাহিনীকে আমিনের আমিনের সপক্ষে ফিরিয়ে এনে তার আয়ত্তাধীনে রাখলেন। 2 বছর অগ্রিম বেতন দিয়ে সৈন্যবাহিনীকে একদম হাত করে নিয়ে মামুনের বিরোধী করে আমিনের সপক্ষে করে দিলেন। এতে খলিফা সন্তুষ্ট হয়ে তাকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখলেন। এই ফাজাল যেহেতু আমিনকে সহযোগিতা করছে, এই জন্য ফাজালকে এখন খলিফা আমিন প্রধানমন্ত্রী পদে বসিয়ে দিলেন। আমিনের এই অন্যায় কার্যকলাপে মামুন খুব অসন্তুষ্ট হলেন এবং তাদের সম্পর্ক খারাপ হয়ে পড়লো। তাহলে এটা ফাজাল বিন রাবির চক্রান্ত, এটা মনে রাখতে হবে। আমিনের কুশাসন এবং অমিত ব্যয়িতা। আমিন ছিলেন বিলাসপ্রিয়, অকর্মণ্য। রাজ্যের শাসনভার তার অযোগ্য মন্ত্রী ফজল বিন রাবির হাতে ছেড়ে দিয়ে তিনি বিলাস বসনে মত্ত হয়ে পড়লেন। একটু আগে পড়লাম যে আমিন ফজল বিন রাবিকে প্রধানমন্ত্রী করলেন, এর হাতে দায়িত্বভার ছেড়ে ও মদ পান করে ইত্যাদি ঘুরে বেড়াতেন। ফলে রাজদরবার, নর্তকী, গায়িকাদের আবাসস্থলে পরিণত হল। অর্থাৎ ফলে রাজদরবার, নর্তকী বলতে নাচ ডান্স করা মহিলা, গায়িকাদের আবাসস্থলে পরিণত হলো। তিনি অনুপমা সুন্দরী নর্তকী খ্যাতনামী গায়িকাদের নিয়োগের জন্য অপরিমিত অর্থ ব্যয় করতেন। গায়িকা নিয়োগের জন্য প্রচুর প্রচুর টাকা তিনি খরচ করতেন। রাষ্ট্রের দিকে কোনো তার নজর ছিল না। তারই ব্যক্তিগত পরিচালনা, কখনো কখনো সমস্ত রাত ব্যাপী রাজদরবারে নৃত্যনাট্যের অনুষ্ঠান চলত এবং শতাধিক সুন্দরী বালিকা এতে অংশগ্রহণ করত। ট্রাইগ্রিস নদীতে প্রমোদ বিহারের জন্য অজস্র অর্থ ব্যয়ে খলিফা সিংহ, হস্তি, ঈগল, সর্প এবং অশ্বের আকৃতি বিশিষ্ট 5খানা সুসজ্জিত বজরা তৈরি করেন। এসব আমোদ প্রমোদ অর্থলোপ সেনাদলের আনুগত্য লাভের জন্য মুক্ত হস্তে অর্থ রায়, এখানে হবে অর্থ ব্যয়,
তার রাজ্যকোষকে শূন্য করে তোলে। মানে আমিন অত্যধিক পরিমাণে তার রাজদরবারের ফালতু যেখানে কোনো প্রয়োজন নেই খরচ করা, সেখানে তিনি খরচ করতেন। এতে দিন দিন আস্তে আস্তে রাজ্যকোষ টাকা পয়সা, রাষ্ট্রের যে টাকা পয়সা মূলধন, এটা কিন্তু কমতে থাকে। সুন্দরী নায়িকা, গান, আরো অনেক 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 এভাবে তার ব্যক্তিগত একটা চরিত্র খারাপ ছিল। ফলে আমিনের যে প্রজারা তারা তো এতে রাখবে, তাহলে আমিন কিন্তু সুশাসন চালাচ্ছে না, কুশাসন চালাচ্ছে। পক্ষান্তরে মামুন কি টাকা পয়সা ঠিকঠাক জায়গায় লাগাচ্ছে, যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করছে, ফালতু জায়গায় ব্যবহার করছে না। এতে মানুষ কি তার প্রতি সন্তুষ্ট হবে স্বাভাবিকভাবেই। এবার দেখো মামুনের সুশাসন এবং জনপ্রিয়তা, আমিনের ঈর্ষা। আমিনের কুশাসনে রাষ্ট্র দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছিল। জনসাধারণ তার শাসনে অতিষ্ঠ হয়ে মুক্তি লাভের সুযোগ খুঁজতে থাকে। এদিকে পূর্ব প্রদেশের শাসনকর্তা মামুন খুব জ্ঞানী, কর্তব্যপরায়ণ ছিলেন। তিনি স্বীয় শাসন ক্ষমতা এবং চরিত্র গুণে সকলের প্রিয় পাত্র হয়ে ওঠেন। তার সুশাসনে প্রজারা সুখে শান্তিতে দিন কাটাতো। তিনি রাজকর মওকুফ করে প্রাচ্য প্রদেশের জনগণের হৃদয় জয় করেছিলেন। মামুনের জনপ্রিয়তা এবং সুখ্যাতির জন্য আমিন ঈর্ষান্বিত হয়ে উঠলেন এবং তার পতনের সুযোগ খুঁজতে শুরু করলেন। এদিকে দেখছে মামুনকে সব মানুষ সাপোর্ট করছে, আমিন রেগে যাচ্ছে, আমিন হিংসাত্মক হয়ে উঠছে যে আমার ভাইকে মানুষ এত ফলো করছে আর আমাকে মানুষ সাথ দিচ্ছে না, এতেও কিন্তু রেগে যায়। এটাও কিন্তু দুই ভাইয়ের ভিতরে একটা গৃহযুদ্ধের একটা কারণ ছিল। ফাজাল বিন রাবির বিশ্বাসঘাতকতা ও স্বার্থপরতা। দেখা যাক এখানে কি আছে। ফাজাল বিন রাবির স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতা আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের জন্য অনেকখানি দায়ী ছিল। তিনি আমিন ও মামুনের চরিত্র সম্বন্ধে পূর্ণে ওয়াকিফ হাল ছিলেন। তিনি জানেন যে আমিন ও মামুন চরিত্র দুই ধরনের। তবু তিনি কিন্তু এ বিষয়টা জেনেও তিনি জানতেন যে মামুনের ন্যায় বুদ্ধিমান শক্তিশালী লোক সিংহাসনে আরোহণ করলে তার অসুবিধা হবে। আসলে ফজল বিন রাবি সে নিজেই চায়নি যে আমিন মামুন ঈশা আসুক, মানে রাজত্বে ক্ষমতায় আসুক। অথচ মানে মজার বিষয় হলো এই ফাজালি কিন্তু মামুনের কি ছিলেন, শিক্ষক ছিলেন। একটু আগে আমরা পড়লাম না, মামুনের শিক্ষক জাফর বিন জাফর, ওটা আলাদা, ঠিক আছে। তাহলে এখানে প্রধানমন্ত্রী ওই হ্যাঁ প্রধানমন্ত্রী ফজল বিন রাবি জানেন যে আমিন যদি রাষ্ট্র থেকে সিংহাসন থেকে সরে যায় আর মামুন যদি সেখানে বসে, তাহলে তো আমার গদ্দি চলবে না, আমার তো কাজ হবে না। মামুন মামুনকে তো পটানো মুশকিল, মামুন তো জ্ঞানী বুদ্ধি সম্পন্ন। আমিনকে যতদিন রাখা যায় ততদিন আমি টাকা পয়সা আরাম আয়েশ জিন্দিগি একদম পার করব। এই জন্য ফজল বিন রাবির বিশ্বাসঘাতকতা, ও সবসময়তেই নিজ স্বার্থ দিয়ে খুঁজতো আর সবসময়তে আমিনকে সহযোগিতা করত, আর এই যুদ্ধ লাগিয়ে ফেলে রেখেছিল। তাহলে এখানে কি তিনি জানতেন যে মামুনের ন্যায় বুদ্ধিমান এবং শক্তিশালী লোক সিংহাসনে আরোহণ করলে তার অসুবিধা হবে। আমিনের চরিত্রগত পার্থক্য সম্বন্ধে তার সম্যক জ্ঞান ছিল। কাজেই আমিন খলিফা পদে বহাল থাকলে তিনি রাজ্যের প্রকৃত ক্ষমতার অধিকারী হবেন, এই সম্বন্ধে তার নিশ্চিত ধারণা জন্মালো। যে এভাবেই একদিন হয়তো আমি পরবর্তীতে আমি হয়তো খলিফা হয়ে যেতে পারি আমিনের মৃত্যুর পর, এরকমটা কিছু তার একটা মনের ভিতরে একটা কল্পনা জাগলো। তাই তিনি স্বীয় স্বার্থে দুর্বল এবং অকর্মণ্য আমিনের পক্ষে সমর্থন করলেন। তিনি মামুনের ধ্বংস সাধনের জন্য আমিনকে পরামর্শ দিতে থাকলেন যে এইভাবে করলে হবে না, এইভাবে দরকার হলে প্রয়োজনে মামুনকে মারতে হবে, এরকম সে চক্রান্ত বুদ্ধি দিতে থাকলো। তিনি শুধু খোরাসানের সৈন্যবাহিনীকে খলিফার সপক্ষে এনেই ক্ষান্ত হলেন না, আমিনের পুত্রকে অবিলম্বে উত্তরাধিকারী মনোনীত করার জন্য তাকে প্ররোচিত করতে লাগলেন যে ঠিক আছে, আপনার পিতা আপনার পরবর্তী খলিফা মামুনকে করেছিল, তো আপনি এক কাজ করেন, শুনতে হবে না আপনার পিতার কথা। ও মক্কাতে সে চুক্তিপত্র লেখা হতে কি হলো, আপনার পর আপনার ছেলে খলিফা হবে, অর্থাৎ আপনার ছেলেকে করেন। এইভাবে কিন্তু সে চক্রান্ত করতে শুরু করলো যে ওর ছেলে যদি আসে তাহলে এভাবে ওখান থেকে কিছু একটা সুবিধা পাওয়া যেতে পারে। মানে এ কোনো সময়তেই চাইছে না যে মামুন খলিফায় আসুক। মামুন খলিফায় আসলে, খলিফার পদে বসলে ফজল বিন রাবির সব থেকে বড় সমস্যা হবে। তিনি শুধু খোরাসানের সৈন্যবাহিনীকে খলিফার সপক্ষে এনেই ক্ষান্ত হলেন না, আমিনের পুত্রকে অবিলম্বে উত্তরাধিকারী মনোনীত করার জন্য তাকে প্ররোচিত করতে লাগলেন। অবশেষে আলী বিন ঈসা নামে জৈনিক সভাসদের অনুরূপ কুমন্ত্রণায় পড়ে আমিন মামুনকে বাগদাদের দিকে পাঠালেন। তাহলে এখানে ফজল বিন রাবি, এবং এখানে এই নামটা মনে রেখে দিতে হবে যার নাম আলী বিন ঈসা। কি নাম? আলী বিন ঈসা নামে
জৈনিক সভাসদদের অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের খপ্পরে পড়ে একদিন আমিন মামুনকে বাগদাদে ডাকলেন, কিন্তু মামুন প্রদেশকে নিরাপদে রেখে যেতে পারলেন না বলে আদেশ পালনে অস্বীকৃতি জানালেন। মানে মামুন যদি বাগদাদে যায় তাহলে খোরাসানের শাসন কার্য কে চালাবে, এই জন্য মামুন আর যেতে চাইলেন না। এই তো খলিফা আমিন তাকে শাসনকর্তার পদ হতে বরখাস্ত করলেন। যেহেতু মূল খলিফাতে আমিনই আছেন, বাগদাদে মূল খলিফা, আর ছোট ছোট জায়গাতে তো আমিন মামুনকে রাখা আছে, তো না আসার কারণে মামুনকে একদম পুরো সাসপেন্ড করে দিলেন, খুতবায় তার নাম উচ্চারণ নিষিদ্ধ করে দিলেন। ফজলের পরামর্শ আমিন তার অপর ভ্রাতা কাসিমকে শাসক পদ হতে অপসারিত করলেন। তাহলে আর একটা ভাই ছিল যেটা আগে পড়লাম, কাসিম, একেও কিন্তু সরিয়ে ফেলা হলো। দেখা গেল হয়তো এও মামুনকে হয়তো সাপোর্ট করছিল এই জন্য। চুক্তিপত্রের শর্ত ভঙ্গ তার মানে এবার হচ্ছে 810 খ্রিস্টাব্দে খলিফা আমিন ফজল বিন রাবি এবং অন্যান্য লোকদের পরামর্শে তার নিজ পুত্র মুসাকে নাতিক বিল হক কি নাতিক বিল হক বা সত্য বিঘোষক উপাধিতে ভূষিত করে তার উত্তরাধিকারী মনোনীত করলেন। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। খলিফা আমিন পরবর্তী খলিফা কাকে করেছিলেন? তার নিজের পুত্র, যার নাম কি মুসা। এই মুসার টাইটেলটা কি? নাতিক বিল হক, অর্থাৎ সত্য বলনেওয়ালা ব্যক্তি। নাতিক মানে কথা বলতে পারে, এরকম নাতাকায়ান্তিক থেকে নাতাক নুতুক বাদ করে না, ঠিক আছে। নাতিক বিল হক এই উপাধিতে ভূষিত করলেন। এর কিছুদিন পর তিনি দ্বিতীয় পুত্রকে কাইম বিল হক অর্থাৎ হকের উপর কাইম এই উপাধি দিয়ে তাকেও কি করে দিলেন? কাইম বিল হক তথা সত্য নিষ্ঠাবান উপাধি দান করে তার পরবর্তী উত্তরাধিকারী নিযুক্ত করলেন। তার মানে এখন কাকে সরাচ্ছে? মামুনকে সরালো, মামুনের পর একটা ভাই তাকে সরালো, তারপর একটা ভাই তাকেও সরাচ্ছে। এটা তো তার পিতা চুক্তিপত্র করে মক্কায় ঝুলিয়েছিল, তার মানে তার পিতার কথা সে শুনছেন এখন। করলেন এভাবে আমিন কৃত্য চুক্তি ভঙ্গ করলেন এবং কাবাগৃহে রক্ষিত প্রতিজ্ঞাপত্র এনে এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। এই চুক্তি ভঙ্গই গৃহযুদ্ধের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাহলে গৃহযুদ্ধ দুই ভাইয়ের মধ্যে যে ঝামেলা, এই দুই ভাইয়ের ঝামেলা আগে থেকেই টুকটাক টুকটাক চলছিল, কিন্তু যখন এই চুক্তিপত্রকে টোটাল ভেঙে ফেললো, শুরু হয়ে গেল এই জায়গা থেকেই মূলত তাদের আপোষের ভিতরে আলোচনা, আপোষের ভিতরে মারামারি, অন্যায় অবিচার শুরু হয়ে গেল আপোষের ভিতরে। এই বিশ্বাসঘাতকতার প্রতি উত্তরে মামুন একা কি থেমে থাকবে? থেমে থাকবে না। বাগদাদ এবং খোরাসানের মধ্যকার সকল যোগাযোগ বন্ধ করে দিলেন। একদিকে ফজল বিন রাবি খলিফা হারুন কর্তৃক মামুনকে দেওয়া 1,00,000 দিরহাম এবং মামুনের 2 শিশু পুত্রের অভিভাবক নওফেলের তত্ত্বাবধানে রক্ষিত তার ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলেন। তাহলে ফজল বিন রাবি মামুনের অনেক 1 লক্ষ দিরহাম বাজেয়াপ্ত করে নিয়েছিল। এভাবে দুটি ভ্রাতার মধ্যে বিচ্ছেদ সম্পন্ন হলো। মামুন পূর্ব দেশের স্বাধীন শাসক বলে নিজেকে ঘোষণা করলেন যে শুনবো না তোমার কথা, আজকে তো আমি খোরাসানের স্বাধীন শাসক, আমি বাগদাদের অধীনে না। এভাবে একটা ঘোষণা শুরু হয়ে গেল আপোষের ভিতরে ঝামেলা। এবার ঘটনা দেখো, আমিন কাল বিলম্ব না করে আলী বিন ঈসার নেতৃত্বে 50,000 সৈন্যের এক বিরাট বাহিনী মামুনের বিরুদ্ধে পাঠালেন। তাহলে এটা মনে রাখতে হবে যে আমিন কত সৈন্য পাঠিয়েছিলেন? 50,000। নেতৃত্বে কে ছিল? আলী বিন ঈসা। 811 খ্রিস্টাব্দে রাই নামক স্থানে সংঘটিত যুদ্ধে মামুনের সেনাপতি তাহির বিন হুসাইনের নিকট এই সৈন্যদল ভীষণভাবে পরাজিত হলো। মনে রাখতে হবে এই গৃহযুদ্ধ কত সালে? 811। কোথায়? রাই নামক স্থানে। মামুনের সেনাপতির নাম কি? তাহির বিন হুসাইন। আমিনের সেনাপতির নাম কি? আলী বিন ঈসা। এই পয়েন্টগুলি কিন্তু প্রশ্ন আছে জায়গা। আলী ইবনে ঈসা নিহত হলেন, মানে মারা গেলেন। তার কর্তৃত্ব মস্তক মামুনের নিকট পাঠানো হলো, মানে একদম ঈসা বিন আলী বিন ঈসার মাথা একদম পাঠিয়ে দেওয়া হলো মামুনের নিকটে। তখন আমিন আব্দুর রহমানের নেতৃত্বে তাহিরের বিরুদ্ধে একটি সৈন্যদল প্রেরণ করলেন, যুদ্ধে তারা পরাজিত হলো। তাহলে বোঝা যাচ্ছে আমিন দুটো দল পাঠালেন যুদ্ধের জন্য, দুটোতেই তিনি পরাজিত হলেন। আমিনের সৈন্যদলের পরাজয়ের পর মামুন খলিফা উপাধি গ্রহণ করলেন। এবার আমিন টোটাল পরিপূর্ণভাবে পরাজিত হয়ে গেলেন। এবার মামুন কি? বাগদাদের খলিফা হবেন। খলিফা উপাধি গ্রহণ করলেন। এভাবে এরূপে মামুনের সেনাপতি তাহের হারসামা আমিনের সৈন্যদলকে কয়েকবার পরাজিত করে সমগ্র আরব এবং ইরাক খলিফার অধীনে আনলেন।
আমিনকে বাগদাদে অবরোধ করলেন। বাগদাদবাসী প্রায় সকলেই আমিনের পক্ষ ত্যাগ করে মামুনের দলে যোগদান করতে লাগলো। এই অবস্থায় বাগদাদে অবস্থান করা নিরাপদ নয় মনে করে আমিন তার মাতা জুবাইদা এবং পরিবার সহ ইউফ্রেটিস পশ্চিম তীরে অবস্থিত মাদিনাতুল মানসুর দুর্গে আশ্রয় গ্রহণ করেন। মনে রাখতে হবে এই যুদ্ধে পার করে আমিন কোথায় গিয়েছিলেন? তো মাদিনাতুল মানসুর, ঠিক আছে, কার কার সঙ্গে? তার মা এবং পরিবার সহ। অবশেষে খলিফা আমিন বাধ্য হয়ে সেনাপতি হারসামার নিকট আত্মসমর্পণ করতে রাজি হলেন, কিন্তু রাতের অন্ধকারে একদল উগ্রপন্থী তাকে নৃশংসভাবে হত্যা করলো। এই হত্যার ডেটটা কত? সেপ্টেম্বর মাসের 813 খ্রিস্টাব্দ। ভ্রাতার অর্থাৎ নিজ ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ মামুনকে শোকে অভিভূত হয়ে পড়লেন। খারাপ লাগছে। তিনি হত্যাকারীদের উপযুক্ত শাস্তিদানের ব্যবস্থা করেছিলেন। আমিন 4 বছর 8 মাস রাজত্ব করেন। এইটা আন্ডারলাইন করে নাও। আমিন টোটাল কত বছর রাজত্ব করেন? 4 বছর 8 মাস। 4 বছর 8 মাস। খলিফা আমিন সম্বন্ধে ইবনুল আসির বলেন, আমরা তার মধ্যে বলার মতো কোনো ভালো জিনিস দেখিনি। আমিনের মৃত্যুতে দুই ভাইয়ের মধ্যকার গৃহযুদ্ধের অবসান ঘটে। রেজাল্টটা কি হয়েছিল? আমিনের পরাজয় এবং মৃত্যু একটি বিরাট পরিবর্তনের সূচনা করলো। হযরত ওমর মহাবিজয়ের হতে ইসলামের ইতিহাস আরবরা যে স্থান অধিকার করেছিল তা এবার বিলুপ্ত হলো। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাবিজয়ের মধ্যে দিয়ে ইসলাম এই পর্যন্ত আরবরা যে স্থান দখল করেছিল, এই প্রথমবার আমিন যুদ্ধে হারলেন, মারা গেলেন এবং মামুন জিতলেন। মামুন পারসিক অর্থাৎ আরাবিয়ানদের কালচার পুরো ধ্বংস হলো। পারসিকরা এবার ফিরে এলো এতে। ঠিক প্রকৃতপক্ষে তারা তাদের মরুজীবনে ফিরে গেল। আব্বাসী খেলাফতে তাদের ভাষা ধর্মই কেবল বেঁচে রইল, আর কিছু রইল না। অন্য কথায় আরব জাতীয়তাবাদের মৃত্যু ঘটল। ইসলামের কর্তৃত্ব বজায় থাকলেও এতে পারসিক চিন্তাধারা অনুপ্রবেশ ঘটল। তারাই এর নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব নিল। আব্বাসী খেলাফতের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক জীবনে এই পরিবর্তন আমিনের ভ্রাতা মামুন ও তার উত্তরাধিকারী আমলে প্রকটভাবে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এ হচ্ছে আমিনের বিরুদ্ধে মামুনের সাফল্যের কারণ কি? কজেস অফ সাকসেস অফ মামুন এগেইনস্ট আমিন। মামুন কেন এই যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন? এক, পারসিকদের সমর্থন। আমিনের বিরুদ্ধে মামুনের সাফল্যের অনেকগুলো কারণ ছিল। মামুনের সুশাসন, প্রাচ্য প্রদেশগুলির জনগণ, প্রাচ্য বলতে ওই মিডল ইস্ট তথা আরব আরব জনগুলি, মানে ইরান, ইরাক, যারা শিয়া সম্প্রদায়ের ইরানি, তাদের জনগণ তাদের প্রতি খুব খুশি ছিল। ভ্রাতৃদ্বন্দ্বে তারা মামুনকে সমর্থন দান করেছিল। আরবরাও পর্যন্ত। মামুনের মাতা ছিলেন পারসিক, কাজেই পারসিকগণ তাকে তাদের ভাগিনেই মনে করে, মানে ভাগ্নে, এটা ঠিক আছে, ভাগিনে বানানটা কেমন করে লিখেছে, ভাগ্নি, ভাগ্নে, ভাগেনে, ঠিক আছে। পারসিকরা যেহেতু পারসিক বাসী ছিলেন তার মা, তো ভাগ্নি মনে করতে ভাগ্নে মনে করতে শুরু করলো। বাকিরা পারসিকরা সহযোগিতা করেছিল। তার পতাকা তলে সমাবেত হয়েছিল। অকপটে সব কাজে তাকে সহযোগিতা এবং সাহায্য দান করেছিল। পারসিকদের রণকৌশল ভাতার বিরুদ্ধে যুদ্ধ বিজয় মামুনের যথেষ্ট সহায়ক হয়েছিল। মামুনের সেনাপতিদের যোগ্যতা এবং আমিনের সেনাপতিদের অযোগ্যতা। মামুনের সেনাপতিগণ, বিশেষত তাহির বিন হুসাইন এবং হারসামা, আমিনের সেনাপতি হতে অধিকতর যোগ্য, কর্মঠ এবং সাহসী ছিলেন। তার সুযোগ্য সেনাপতিদের বীরত্বপূর্ণ অভিযানে বাগদাদ অতি সহজে অধিকৃত হয়। অন্যদিকে আলী ইবনে ঈসার ব্যক্তিগত অযোগ্যতা এবং অদূরদর্শতা আমিনের পতনের অন্যতম কারণ ছিল। আমরা বুঝতে পারছি কিভাবে সেনাপতিদের যোগ্য অযোগ্যতার কারণে খলিফার উপর অসন্তুষ্ট হন এবং তার বিরুদ্ধে সিরীয় বাহিনীকে পরাজিত করেন। পরবর্তীকালে ঈসা মামুনের সেনাপতি তাহেরের নিকট পরাজিত এবং নিহত হলে তার পুত্র হুসাইন ষড়যন্ত্রমূলক কার্যকলাপের জন্য তাকে হত্যা করে। স্বার্থান্বেষী ফজল বিন রাবি আমিনের মৃত্যুর পূর্বে পালিয়ে আত্মরক্ষা করেন। আমিনের কর্মচারী সেনাপতিদের বিশ্বাসঘাতকতা তার পতনকে ত্বরান্বিত করেছিল। আমিনের চারিত্রিক ত্রুটি এবং অযোগ্যতা। আমিনের ব্যক্তিগত চরিত্র তার পতনের জন্য বিশেষভাবে দায়ী ছিল। আমিন ছিলেন আরাম এবং বিলাস প্রিয়। অন্যদিকে মামুন ছিলেন একদম সৎ, তারপরে কর্মঠ, ন্যায়নিষ্ঠ, চরিত্রবান। আমিন রাজ্যের সমস্ত শাসনভার অযোগ্য উজির ফজল বিন রাবির হাতে ছেড়ে দিয়ে হেরেমের আমোদ প্রমোদে মত্ত থাকতেন। প্রজাদের সুখ দুঃখের প্রতি তার কোনো দরদ ছিল না। তার কার্যকলাপে জনসাধারণ খুব অসন্তুষ্টি ছিল, কাজেই তার বিপদে তারা তাকে সহযোগিতা করেনি। শাসন কার্যে অবহেলা
ফয়সাল বিন রাবির উপর নির্ভরশীলতা ও অত্যধিক আমোদ প্রমোদে মত্ত থাকায় মামুনের বিরুদ্ধে আমিনের পরাজয়কে ত্বরান্বিত করেছিল। এই ছিল খলিফা আমিনের শাসনকাল এবং তার ভাই মামুনের সাথে যুদ্ধের যে কারণ, গৃহযুদ্ধের যে কারণ, সেটা আমরা এটা পড়লাম। ইনশাল্লাহ আজকে এটাই থাক। নেক্সট ক্লাসে খলিফা মামুনকে আমরা পড়ে নেব।